আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ আমানুর হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাজid সায়েন্স কলেজ। তো গত ক্লাসে আমরা কিছু টপিকস আলোচনা করেছিলাম। আজকে আমরা এমন একটা টপিকস আলোচনা করব যে টপিকসটা গত ক্লাসের একটা টপিকসের সাথে মিলে যাবে, কিন্তু আমরা আরেকটু বিস্তারিত পড়ব আজকের টপিকসে। তো দেখো, চিত্রে একটা বস্তুর গতিপথ দেখানো হচ্ছে। বস্তুটা হচ্ছে যে এটা, এবং এই বস্তুটা বৃত্তাকার পথে ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। অর্থাৎ বস্তুটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটা বস্তু। এবং আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘূর্ণনরত রাখতে হয় তাহলে বস্তুটার উপর সবসময় একটা কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হবে, তা না হলে বস্তুটা কেন্দ্রকে ঘিরে বৃত্তাকার পথে ঘুরবে না। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে বস্তুটা ঘুরতে ঘুরতে কোনো এক সময় এই পজিশনে আছে, বস্তুটা এখানে যেতে পারবে, এখানেও যেতে পারবে, এখানেও কি যেতে পারবে। তো এই বস্তুটার সাথে বিভিন্ন রাশি সংশ্লিষ্ট রয়েছে, যেমন কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, রৈখিক বেগ, স্পর্শী ত্বরণ, স্পর্শী বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ। তো যেহেতু বস্তুটা এই পজিশনে আছে, আমরা ধরে নিলাম যে এই পজিশনে বস্তুটার কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, রৈখিক বেগ ভি, স্পর্শী ত্বরণ এটি এবং স্পর্শী বল এফটি, এবং কেন্দ্রমুখী বল এফসি, এবং কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে এসি। তো আলফা একটা ভেক্টর রাশি, কৌণিক বেগও ভেক্টর রাশি। তো আলফার দিক কোন দিকে হবে? আলফার দিক হবে কৌণিক বেগের পরিবর্তন যেই দিকে হচ্ছে আলফার দিক সেই দিকে হবে। তো এই বস্তুটা যেই বৃত্তাকার পথে গতিশীল, ওই বৃত্তপথটা যেই তলে অবস্থিত, ওই তলের লম্ব বরাবর হচ্ছে কৌণিক বেগের দিক, আর কৌণিক বেগের পরিবর্তন যেদিকে হয় কৌণিক ত্বরণের দিক একই দিকেই হবে। অর্থাৎ কৌণিক ত্বরণ এবং কৌণিক বেগ উভয়ের দিক হচ্ছে এই তলের লম্ব বরাবর। বস্তুটা যেহেতু এখানে আছে, এই পজিশনে বস্তুটার বেগ হচ্ছে ভি, বস্তুটার স্পর্শী ত্বরণ এটি, বস্তুটার উপর ক্রিয়াশীল বল হচ্ছে এফটি। এই তিনটা রাশির দিক একই দিকে হবে। এখন যদি বস্তুটা ঘুরতে ঘুরতে এই পজিশন থেকে এখানে চলে আসে, এবং আমি যদি এই বিন্দুতে বৃত্তপথের উপরে একটা স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকের দিক যে দিকে, ওই দিকে হবে ভি এর দিক, এটি এর দিক এবং এফটি এর দিক। তো চিত্রে দেখা যাচ্ছে যে এই বস্তুটার উপর একই সাথে দুটো বল কাজ করছে। একটা হচ্ছে এফটি, এফটি এর দিক এই দিকে, আর একটা হচ্ছে এফসি অর্থাৎ কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্রের দিকেই কাজ করে। তাহলে এফসি এর দিক কেন্দ্রের দিকে, এফটি এর দিক স্পর্শক বরাবর। এই দুইটা বলের লব্ধি থেকে আমরা পাবো এই বলটা, এবং এই বলটাই হচ্ছে কি এই বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল। আর বস্তুটার উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্রের দিকে কাজ করছে, আর স্পর্শী ত্বরণ স্পর্শক বরাবর কাজ করছে। তো এটা হচ্ছে স্পর্শী বল। স্পর্শী বল আলফা ক্রস আর, আলফা এবং আর এর মধ্যকার কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারি আলফা আর সাইন 90 ডিগ্রি, সাইন 90 ইকুয়াল টু 1, তাহলে এটি ইকুয়াল টু আলফা আর। এসি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ এসি ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর, আর এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের মান এসি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। তো এ হচ্ছে লব্ধি ত্বরণ, যেই ত্বরণটা এই পজিশনে বস্তুটার উপর কাজ করছে, এসি ইকুয়াল টু এটি প্লাস এসি। তো যদি বস্তু সমকৌণিক বেগে গতিশীল হয় তাহলে বস্তুটার কৌণিক ত্বরণ হবে 0। সমকৌণিক বেগে মানে হচ্ছে বস্তুটার কৌণিক বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তো যদি সমকৌণিক বেগে গতিশীল হয় তাহলে কৌণিক ত্বরণটা 0 হবে। তো এ ইকুয়াল টু এটি প্লাস এসি, এটি হচ্ছে আলফা ক্রস আর প্লাস এসি, আলফা আর ইকুয়াল টু আলফা ক্রস আর ইকুয়াল টু আলফা আর, যেটা এখান থেকে আমরা পেয়েছি এসি কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে যদি সমকৌণিক বেগে গতিশীল হয় তাহলে আলফা ইকুয়াল টু 0। আমরা যদি আলফা এর মান বসে তাহলে এই অংশটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে এ ইকুয়াল টু এসি। অর্থাৎ যদি বস্তু সমকৌণিক বেগে গতিশীল হয় তাহলে বস্তুটার লব্ধি ত্বরণটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। অর্থাৎ তখন বস্তুটার উপর একটা ত্বরণে কাজ করবে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। আর এই এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, এস ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর, আর এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার আর। তাহলে এই যে ত্বরণটা এটা হচ্ছে
কেন্দ্রমুখী ত্বরণ, অর্থাৎ যদি বস্তু সমকোণিক বেগে বৃত্তাকার পথে ঘুরে তখন তার একটাই ত্বরণ কাজ করবে এবং সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, যার মান হচ্ছে ওমেগা স্কয়ার আর। আচ্ছা, এবার আমরা বলের হিসেবে চলে আসি। F = ft প্লাস fc, ft আমরা জানি F = ma, তাহলে ওই অনুসারে আমরা এখানে বসিয়েছি mat প্লাস fc। fc হচ্ছে কেন্দ্রমুখী বল, at এর পরিবর্তে আমরা লিখলাম আলফা আর, fc আর আলফা আর = 0। যদি সমকোণিক বেগে গতিশীল হয় তাহলে কৌণিক ত্বরণ 0 হবে, তো সেই ক্ষেত্রে আলফা = 0 হলে এই পুরো অংশটা 0 হয়ে যাবে, তাহলে শুধু থাকবে F = fc, দুইটাই ভেক্টর রাশি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি বস্তু সমকোণিক বেগে গতিশীল হয় তখন তার কোনো কৌণিক ত্বরণ থাকবে না, এবং কৌণিক ত্বরণ না থাকলে সেই ক্ষেত্রে একটাই বল কাজ করবে বস্তুর উপর, এবং সেই বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এফটা হচ্ছে লব্ধি বল, তাহলে লব্ধি বল কেন্দ্রমুখী বলের সমান। অর্থাৎ যদি বস্তু সমকোণিক বেগে গতিশীল হয় তাহলে তার উপর একটাই বল কাজ করবে যেটা কেন্দ্রের দিকে, এবং সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। Fc = ma, অর্থাৎ আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে F = ma, ওই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করেছি। Fc = mac, এবং এই ac এর মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার আর, তাহলে হচ্ছে F = -m ওমেগা স্কয়ার আর, এবং আমরা যদি শুধু মান হিসাব করি, দিকের হিসাব না করি, তাহলে F = m ওমেগা স্কয়ার আর। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি বস্তু সমকোণিক বেগে গতিশীল হয় কৌণিক ত্বরণ 0 হবে, তখন বস্তুটার উপর একটাই মাত্র বল কাজ করবে এবং সেই বলটা কেন্দ্রের দিকে কাজ করবে, এবং সেই বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং ওই বলটাই হচ্ছে এই ক্ষেত্রে লব্ধি বল। তার মানে আমরা এখান থেকে যে সামারিটা টানতে পারি সেটা হচ্ছে যে যদি বস্তু সমকোণিক বেগে গতিশীল হয়, বস্তুর উপর একটাই ত্বরণ কাজ করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এবং বস্তুর উপর একটাই বল কাজ করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর যদি বস্তুটা সমকোণিক বেগে গতিশীল না হয়, অসমকোণিক বেগে গতিশীল হয়, তাহলে বস্তুটার উপর কাজ করে কৌণিক ত্বরণ, স্পর্শী ত্বরণ। কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, স্পর্শী ত্বরণ হচ্ছে এটি, এবং আরেকটা ত্বরণ কাজ করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এবং বস্তুটার উপর দুইটা বল তখন কাজ করবে, একটা হচ্ছে স্পর্শী বল এবং আরেকটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং এই দুইটা বলের লব্ধি থেকে আমরা এই বলটা পাবো, এবং এই বলের দিক হবে এই দিকে। আচ্ছা, তাহলে আমাদের যে আজকের আলোচনা, সেখানে দেখা যাচ্ছে যে একটা বস্তু যদি সমকোণিক বেগে গতিশীল হয় এবং বস্তু যদি অসমকোণিক বেগে গতিশীল হয়, তাহলে তাদের হিসাব নিকাশ একটু ভিন্ন হয়। আচ্ছা, এখন আমরা এখানে একটু দেখি। দেখো, ও হচ্ছে এই বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরছে, তার কেন্দ্র হচ্ছে ও। কেন্দ্রমুখী ত্বরণের দিক তীর চিহ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কেন্দ্রমুখী ত্বরণের দিক কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বলের দিকও কেন্দ্রের দিকে। বস্তু যখন এখানে থাকবে তখন তার উপর যেই রৈখিক বেগ কাজ করে সেই রৈখিক বেগের দিক হচ্ছে স্পর্শক বরাবর এই দিকে, স্পর্শী ত্বরণের দিক হচ্ছে স্পর্শক বরাবর এই দিকে, এবং স্পর্শী বলের দিক হচ্ছে স্পর্শক বরাবর এই দিকে। আচ্ছা, এখন এই যে a = ওমেগা স্কয়ার আর, এখান থেকে আমরা এইভাবে পেতে পারি a = ওমেগা স্কয়ার আর। আমরা জানি v = ওমেগা r, তাহলে ওমেগা = v/r। যদি ওমেগার মান বসাই তাহলে হবে v²/r², আর তাহলে a = v²/r। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের মান। আর f এটাকে আমরা এইভাবে লিখতে পারি m ওমেগা স্কয়ার আর, m v²/r², m v²/r, f = m v²/r। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করেছি এখানে এর সমাপ্তি। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।